অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তোমাদের ইংরেজি বই থেকে অষ্টম এক্সপেরিয়েন্স লাইভ ইন দ্য উডস থেকে 8.3.3 এবং 8.3.4 অ্যাক্টিভিটি বিস্তারিত উত্তর সহ আলোচনা করতে যাচ্ছি। এখানে বলে রাখা ভালো, 8.3.4 অ্যাক্টিভিটিতে যে সমস্যা রয়েছে, অর্থাৎ কলাম এ কলাম বি রয়েছে, অর্থাৎ কলাম এ কবিতার যে লাইনগুলো অর্থাৎ সনেটের যে লাইনগুলো আছে, এই লাইনের সাথে কবি কি বোঝাতে চাচ্ছেন এটা কলাম বিতে দেওয়া আছে, সেটা আমাদের ম্যাচিং করতে হবে, সেটা বুঝে। আর সেই জন্য 8.3.3 অ্যাক্টিভিটিটা খুব ভালো করে বুঝতে হবে। তাহলে আমরা জেনে নিচ্ছি আমাদের জন্য নির্দেশনা কি দেয়া আছে। 8.3.3 Read the rewritten simple version of the poem for your better understanding. It will help you match the lines with explanation in the table that follows. তোমার বোঝার সুবিধার্থে সহজ সংস্করণে নতুনভাবে লেখা কবিতাটি আবার পড়ো। এটা নিচের সারণীতে লাইনগুলোর সাথে উদাহরণের মিল করতে তোমাকে সাহায্য করবে, যেটা আমি তোমাদেরকে একটু আগে বললাম। ঠিক আছে, তো এখন আমাদের যে অরিজিনাল পোয়েম সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এই পাশে অরিজিনাল পোয়েমের যে লাইনগুলো সেটা দেয়া আছে, আর অরিজিনাল পোয়েমের সাপেক্ষে রিরিটেন সিম্পল ভার্সন অফ দ্য পোয়েম, অর্থাৎ আধুনিক ভাষায়, আধুনিক ইংরাজি ভাষায় ওই লাইনের অনুবাদটা কী হবে বা ওই লাইনের ইংলিশটা কী হবে সেটা কিন্তু এই পাশে দেওয়া হয়েছে, অর্থাৎ এই ডান কলামে দেওয়া হয়েছে, যাতে করে আমরা এরপরে যে অ্যাক্টিভিটি রয়েছে 8.3.4 অ্যাক্টিভিটিতে যে ম্যাচিং রয়েছে যেন করতে পারি। তা আমরা শুরু করছি। কবিতার নাম তোমরা অবশ্যই আগে থেকেই জানো, সেটা হচ্ছে শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। এটা লিখেছেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। এটি হচ্ছে একটা সনেট। আমি আবারও বলছি, এটি হচ্ছে চতুর্দশপদী কবিতা। সনেটের মধ্যে 14টি লাইন থাকে। প্রথমটি হলো শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, যে আমি কি তোমাকে গ্রীষ্মকালের দিনের সাথে তুলনা করতে পারি, এটা তার বাংলা অনুবাদ। তো এখন এই কবিতার যে লাইনটা রয়েছে সিম্পল ভার্সনে আমরা এইভাবে বলতে পারবো যে শুড আই কম্পেয়ার ইউ টু আ সামার্স ডে, কারণ এখানে দিটা হচ্ছে কি, এই দি হচ্ছে ইউ, সেটা কিন্তু এখানে আধুনিক ইংরেজিতে এভাবে ট্রান্সলেট করা হয়েছে যে আমার কি উচিত তোমাকে গ্রীষ্মকালের দিনের সাথে তুলনা করা? উত্তর হবে নো, অবশ্যই তুলনা করা উচিত নয়। এর পয়লানে যেটা বলা হয়েছে, দাউ আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, এর অর্থ হলো তুমি অনেক বেশি কোমল আর অনেক বেশি সুন্দর। এগুলো হচ্ছে কবিতার ভাষা, দাউ আর্ট। এই দাউ আর্ট মানে হচ্ছে ইউ আর, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ইউ আর। তো এটা হচ্ছে ইউ আর মোর লাভলি, এটা হবে লাভলিয়ার, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি করলাম। লাভলিটা এটা কম্পারেটিভ ফর্ম হচ্ছে লাভলিয়ার। টেম্পারেট, মোর টেম্পারেট, এটা হচ্ছে মাইল্ডার। মানে এটাকে যদি ট্রান্সলেট করা হয় আধুনিক ইংরাজি ভাষায়, যদি ভার্সনে আমরা ট্রান্সলেট করি, এটা হবে ইউ আর লাভলিয়ার অ্যান্ড মাইল্ডার, মানে তুমি অনেক বেশি কোমল আর অনেক বেশি সুন্দর। এরপরে রাফ ওয়াইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, গ্রীষ্মের খড়খড়ে বাতাস মে মাসের সুন্দর কুড়িগুলিকে ঝরিয়ে দেয়। তো এখানে মে মাসে এটাকে যদি আমরা ট্রান্সলেট করি তাহলে প্রথমে লিখতে হবে এভাবে, ইন মে, অর্থাৎ মে মাসে রাফ ওয়াইন্ডস শেক দ্য ডেলিকেট ফ্লাওয়ার বার্ডস। আমি এখানে যে বাংলা অনুবাদটা করেছি এটার সাথে এটা কিন্তু সুন্দর একটা মিল রয়েছে। দেখো, গ্রীষ্মের খড়খড়ে বাতাস মে মাসের সুন্দর কুড়িগুলিকে ছড়িয়ে দেয়। ইন মে, মে মাসে রাফ ওয়াইন্ডস খড়খড়ে বাতাস, শেক দ্য ডেলিকেট ফ্লাওয়ার বার্ডস, অর্থাৎ সুন্দর কুড়িগুলিকে ঝরিয়ে দেয়, শেক করে অর্থাৎ ঝরিয়ে দেয়। ঠিক আছে, এরপরে অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট আ ডেট, এখানে লিজ মানে হচ্ছে ডিউরেশন, ব্যক্তিকাল, যে গ্রীষ্মের ব্যক্তিও অত্যন্ত অল্প।
এটাকে যদি আমরা আধুনিক ভাষায় এটা ভার্সনে পরিণত করতে চাই, ইংরেজি ভাষাটা হবে অ্যান্ড দ্য ডিউরেশন অফ সামার ইজ অলওয়েজ টু শর্ট। মানে এই লাইনটার দ্বারা এটাই বোঝাচ্ছে যে গ্রীষ্মের যে ডিউরেশন, যে ব্যাপ্তিকাল সবসময় খুব অল্প হয়, টু শর্ট, খুবই অল্প হয়। সামটাইম টু হট দ্য আই অফ হ্যাভেন শাইন্স। এই হ্যাভেন মানে হচ্ছে সান, সূর্য, সূর্যের চোখ। তো এখানে যে বাংলা অনুবাদ করা হয়েছে যে মাঝে মাঝে সূর্যের প্রচণ্ড প্রখরতা। তো এখানে সাম টাইম দ্বারা কিন্তু বোঝাবে না মাঝে মাঝে, তো আধুনিক ইংরেজিতে হবে সাম টাইমস, অর্থাৎ মাঝে মাঝে। দ্য সান, আমি আগে বলছি হ্যাভেন কিন্তু ইন্ডিকেট করছে সানকে, যে মাঝে মাঝে সান, দ্য আই অফ হ্যাভেন ইজ টু হট, অর্থাৎ মাঝে মাঝে সূর্যের যে প্রচণ্ড প্রখরতা, এটা কি হয়, এটাও কিন্তু এই সানটাকে বলা হচ্ছে দ্য আই অফ হ্যাভেন, মানে হ্যাভেনটাকেই আসলে সান বলা হচ্ছে, যে সূর্য কি হয়, প্রখর হয়, সূর্য প্রচণ্ড কিরণ দেয়, এটা এখানে বলা হচ্ছে। এটা কখন কিরণ দেয়, গ্রীষ্মকালে। অ্যান্ড অফেন ইজ গোল্ড কমপ্লেকশন ডিমড, মাঝে মাঝে সূর্যের সোনালি আভাও নিভে যায়, সূর্যের যে সোনালি আভা আছে সেটা কি হয়ে যায়, নিভে যায়। এটার ভাষণটা হবে, সিম্পল ভাষণটা এরকম হবে, অ্যান্ড ইজ গোল্ডেন ফেস ইজ অফেন ডিমড, এবং তার যে গোল্ডেন ফেস, তার যে সোনালি আভা, সেটাও ডিমড মানে নিভে যায়। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, প্রত্যেক সুন্দর জিনিস পৃথিবীতে তার সৌন্দর্য হারাবে, যে এভরি ফেয়ার। তো এটার সিম্পল ভাষণ হবে অ্যান্ড বিউটি ফলস অ্যাওয়ে ফ্রম বিউটিফুল পিপল, মানে বিউটি ফলস অ্যাওয়ে, সৌন্দর্য পালিয়ে যাবে, হারিয়ে যাবে, ফ্রম বিউটিফুল পিপল, সুন্দর মানুষগুলোর কাছ থেকে সৌন্দর্য হারিয়ে যাবে, সৌন্দর্য বিলীন হয়ে যাবে। এর অর্থটা হচ্ছে প্রত্যেক সুন্দর জিনিস পৃথিবীতে তার সৌন্দর্য হারাবে, এটা সিম্পল ভার্সন, আর এটা হচ্ছে আমাদের কবিতার ভার্সন, ঠিক আছে। এরপরে এখানে আছে বাই চান্স অর নেচার চেঞ্জিং কোর্স আনট্রিমড, কিভাবে কিভাবে হারিয়ে যাবে, কিভাবে বিলীন হয়ে যাবে, সেটা এখানে বলা হচ্ছে যে হঠাৎই হারাতে পারে, অথবা প্রকৃতির ধারায় যা অপরিবর্তনীয়। এটার সিম্পল ভাষণ হচ্ছে এটা স্ট্রিপড বাই চান্স অর নেচার চেঞ্জিং কোর্স, যে বাই চান্স মানে হঠাৎ করে, আর প্রকৃতির ধারায়, অর্থাৎ অ্যাকর্ডিং টু দ্য রুল অফ নেচার, প্রকৃতির নিয়মে, অ্যাকর্ডিং টু দ্য ফ্লো অফ নেচার, প্রকৃতির ধারায় প্রত্যেক সুন্দর ব্যক্তি তার সৌন্দর্য হারাবে। বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড, কিন্তু তোমার চিরশাশ্বত সৌন্দর্য ম্লান হবে না। এটা সিম্পল ভাষণ হচ্ছে বাট ইউ ইটার্নাল সামার উইল নট ফেড, তোমার যে শাশ্বত যে সামার, যে গ্রীষ্ম, এটা কখনোই ম্লান হবে না। নট লুজ পজিশন অফ দ্যাট ফেয়ার দ্য ওস্ট, তুমি যে সৌন্দর্যের অধিকারী সেটাও তুমি হারাবে না। কবি কিন্তু তার প্রেমিকাকে, তার বিলাভিডকে গ্যারান্টি দিচ্ছে যে তোমার চিরশাশ্বত সৌন্দর্য ম্লান হবে না, তুমি যে সৌন্দর্যের অধিকারী সেটাও তুমি হারাবে না। এটা সিম্পল ভাষা হচ্ছে নর উইল ইউ লুজ পজিশন অফ দ্য বিউটি ওন, তোমার যে সৌন্দর্য আছে, তুমি যে সৌন্দর্যের অধিকারী, সেটা তুমি, এই সম্পদ তুমি কখনোই হারাবে না। Nor shall death break thou wanderest initiate, মৃত্যু তার ছায়া কবলে তোমায় কেড়ে নিতে পারবে না। এটার সিম্পল ভার্সন হচ্ছে nor will death be able to boast that you wander in shade, অর্থাৎ যেটা আমি বাংলা অনুবাদ করেছি সেটাই হচ্ছে সঠিক, যে মৃত্যুও তার ছায়া কবলে তোমায় কেড়ে নিতে পারবে না। একটা ভেঙে যদি বলি নর উইল ডেথ বি এবল টু বোস্ট, যে এমনকি মৃত্যু তোমাকে কেড়ে নিতে সমর্থ হবে না। ইউ ওয়ান্ডার ইন শেড, মৃত্যু তার ছায়াতলে তোমাকে কখনো কেড়ে নিতে সমর্থ হবে না। এটা তার সিম্পল ভার্সন।
হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দ্য গ্রোস্ট, কারণ আমি তোমাকে কবিতার শাশ্বত লাইনে স্থান দেব। এটার সিম্পল ভার্সন হলো হোয়েন ইউ লিভ ইন ইটার্নাল লাইন্স সেট অ্যাপার্ট ফ্রম টাইম, যখন তুমি কবিতার শাশ্বত লাইনে বসবাস করবে সময় অনেক দূরে চলে যাবে, অর্থাৎ সময় তোমাকে গ্রাস করতে পারবে না, তুমি সময়ের নিয়মে বাধা পড়বে না। So long as man can breathe or eyes can see, যতদিন মানুষ শ্বাস প্রশ্বাস নেবে অথবা দুচোখ দিয়ে দেখবে। এটা সিম্পল ভার্সন হচ্ছে অ্যাজ লং অ্যাজ ম্যান ব্রেথ অর হ্যাভ আইস টু সি, অর্থাৎ যতদিন মানুষ, অর্থাৎ তুমি শাশ্বত লাইনে থাকবে, তুমি চিরকাল বেঁচে থাকবে। কতদিন বেঁচে থাকবে? যতদিন মানুষ শ্বাস প্রশ্বাস নেবে, যতদিন মানুষ তার দুচোখ দিয়ে দেখবে। এটা তার সিম্পল ভাষা, অ্যাজ লং অ্যাজ ম্যান ব্রেথ, যতদিন মানুষ শ্বাস প্রশ্বাস নেবে, হ্যাভ আইস টু সি, যতদিন মানুষ চোখ দিয়ে দেখবে। So long lives this and this gives life to thee, ততদিন এই কবিতা অর্থাৎ সনেট বেঁচে থাকবে আর তোমাকেও বেঁচে রাখবে। এটার সিম্পল ভাষণ হলো এটা, অ্যাজ লং অ্যাজ দিস সনেট লিভস ইট উইল গিভ লাইফ টু ইউ, যতদিন এই সনেট বেঁচে থাকবে ততদিন এটা তোমাকে জীবন দান করবে। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে আমাদের সনেটের এক পাশে রয়েছে অরিজিনাল পোয়েম, আরেক পাশে রয়েছে এই কবিতার সিম্পল ভার্সন, যাতে করে আমরা 8.3.4 অ্যাক্টিভিটিতে যে ম্যাচিং রয়েছে এই ম্যাচিংগুলো আমরা সহজে করতে পারি। আমরা প্রথমে এখন জেনে নিচ্ছি আমাদের জন্য 8.3.4 অ্যাক্টিভিটিতে কী নির্দেশনা দেয়া আছে। Work in groups. Some lines of the poem are given below in the left column. Their explanations are given at the right side. Match them. The first one is done as an example. এটা অবশ্যই তোমাদের দলে কাজ করতে হবে, ক্লাসে বসে 6 বা 7 জনের অথবা 4-5 জনের দল করতে হবে, গ্রুপ করতে হবে, এই গ্রুপে কাজ করতে হবে, গ্রুপের মধ্যে ডিসকাশন করবে, একে অপরের সাথে ডিসকাশন করে কবিতাটা ভালো করে বুঝে এটা কোনটার সাথে, অর্থাৎ বাম পাশে যেটা রয়েছে অর্থাৎ ডান পাশে যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এক্সপ্লানেশন, এ পাশে লাইনস অফ দ্য পয়েম, এখানে যে কবিতার পয়েমগুলো আছে এই পয়েমের সাথে এই কবিতার লাইনে পয়েমের কি অর্থ, এখানে কিন্তু এই লাইনে অর্থাৎ এই কলামে কিন্তু এলোমেলো করে দেয়া আছে, আমাদের এগুলো মিনিং করতে হবে, অর্থাৎ ম্যাচ করতে হবে। ম্যাচ করে এটাকে অবশ্যই মিনিংফুল সহকারে আমাদেরকে এটা ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে? তো আমি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে লাইনস অফ দ্য পোয়েম এখানে দেয়া আছে, আর এখানে হচ্ছে এক্সপ্লানেশনস, এবং তোমাদের এখানে বোঝার জন্য দাউ আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, তোমরা এখানে দেখতে পাচ্ছ +4 লিখেছি। এর অর্থটা হচ্ছে এর সাথে এই কলামে 1 2 3 4 অর্থাৎ 4 নম্বরে যেটা রয়েছে সেটা এর সাথে 4 মিলবে। এইভাবে আমি প্রত্যেকটাতে আসলে সেট করেছি, এর সাথে 4, বি এর সাথে 3, সি এর সাথে 1, ডি এর সাথে হচ্ছে 8, এফ এর সাথে 7, এস এর সাথে 5 এবং জে এবং কে এর সাথে 2 আর এল এর সাথে হচ্ছে 6। এটা মিলে যাবে, ম্যাচ করবে। এখন আমি এটার উত্তরটা ব্যাখ্যা সহকারে অর্থাৎ বাংলা অর্থ সহকারে তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি যে কোনটার সাথে কোনটা মিলছে, ঠিক আছে? তো প্রথম যেটা সেটা আমি পড়ছি, তোমরা একটু মনোযোগ দাও। এখানে দেয়া আছে যে দাউ আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, এটা মিলবে হচ্ছে যেটা তোমাদের আমি একটু আগে দেখালাম এর সাথে 4 মিলবে। আমি এখানে 4 নাম্বারটাই নিয়েছি তোমাদের বোঝানোর জন্য, ঠিক আছে? তো এখানে বলা হচ্ছে দাউ আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, এটা মানে তুমি অনেক বেশি কোমল আর অনেক বেশি সুন্দর। এই কবিতার লাইন দ্বারা আসলে কবি কি বোঝাতে চাচ্ছেন, কবি আসলে আমাদেরকে কি বলতে চাচ্ছে সেটা হচ্ছে দ্য লাইন টেলস আস, এই লাইনটা আমাদেরকে বলছে যে শেক্সপিয়ার্স beloved is lovelier and her beauty is milder than that of a summer day, যে শেক্সপিয়ারের যে প্রেমিকা যে বিলাভেড এ হচ্ছে লাভলিয়ার, অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর, অত্যন্ত কোমল শেক্সপিয়ারের যে প্রেমিকা, অ্যান্ড তার বিউটি এবং তার সৌন্দর্য ইজ মাইল্ডার, অনেক বেশি সুন্দর, কার চেয়ে বেশি সুন্দর, দেন দ্যাট অফ আ সামার ডে, অর্থাৎ একটা গ্রীষ্মকালের দিনের যেমন সৌন্দর্য থাকে এই সৌন্দর্যের চেয়েও
শেক্সপিয়ারের যে বিলাভিড, যে প্রেমিকা সৌন্দর্য অনেক বেশি সুন্দর, এটাই এখানে এই লাইনের ভিতরে কবি আসলে আমাদেরকে বলতে চেয়েছেন। এরপরে বি নম্বরে দেয়া আছে রাফ ওয়াইন্স ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, অর্থাৎ গ্রীষ্মের খড়খড়ে বাতাস মে মাসের সুন্দর কুড়িগুলিকে ঝরিয়ে দেয়। এই লাইনটি দ্বারা আসলে কবি আমাদেরকে কি বোঝাতে চাচ্ছেন তা হলো, দ্য পয়েট কম্পেয়ার্স দ্য হার্শনেস দ্য ক্রুয়েলটি অফ সামার ওয়েদার উইথ দ্য ডেলিকেট সফট স্প্রিং ফ্লাওয়ার্স হুইচ আর সাফারিং আন্ডার দ্য সামার হেট। দ্য পয়েন্ট অর্থাৎ কবি এখানে সামার ওয়েদার অর্থাৎ গ্রীষ্মকালে আবহাওয়ার যে ক্রুয়েলটি, যে নিষ্ঠুরতা রয়েছে, অর্থাৎ হার্শনেস, যে খড়খড়ে ভাব রয়েছে, এটার সাথে তুলনা করেছেন কোনটার? স্প্রিং ফ্লাওয়ার অর্থাৎ বসন্তকালের ফুলের যে সফট ফুল, যে নরম ফুল আছে সেটার সাথে তুলনা করেছেন। আর এই স্প্রিং ফ্লাওয়ারগুলো হুইচ আর সাফারিং, যেটা খুব কষ্ট করছে আন্ডার দ্য সামার সিট, অর্থাৎ গ্রীষ্মকালের যে খড়খড়ে তাপ, এই তাপে কিন্তু স্প্রিং ফ্লাওয়ার্স অর্থাৎ বসন্তকালের যে কোমল যে ফুলগুলো, এরা কিন্তু কষ্ট পাচ্ছে। কবি কিন্তু এটাই বলতে চাচ্ছে এই লাইনের মধ্যে। এরপরে আছে সি নাম্বার, সেটা হচ্ছে অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট আ ডেট। আমি আগেই বলেছি যে আর গ্রীষ্মের ব্যাপ্তি হচ্ছে অত্যন্ত অল্প, লিজ মানে এখানে ডিউরেশন, ব্যাপ্তিকাল। তো কবি এখানে আসলে কি বলতে চাচ্ছেন এই লাইনের মাধ্যমে? সামার ইজ সিমিলার টু আ লিজ দ্যাট হ্যাজ আ শর্ট ডিউরেশন, অর্থাৎ গ্রীষ্মকালে কিন্তু অনুরূপ একটা অল্প ব্যাপ্তিকাল আছে, অর্থাৎ গ্রীষ্মকাল অল্প সময় ধরেই পৃথিবীতে অবস্থান করে। এখানে এই লাইনের মধ্যে কবি আসলে এটাই বলতে চাচ্ছেন। এরপরে হচ্ছে ডি নাম্বার, sometime to hold the eye of heaven shines, and often is his gold complexion dimmed. মাঝে মাঝে সূর্যের প্রচণ্ড প্রখরতা, মাঝে মাঝে সূর্যের সোনালি আভাও নিভে যায়। এই লাইনগুলোর দ্বারা কবি আসলে কি বোঝাতে চাচ্ছে? হিয়ার দি স্পিকার ডিসক্রাইবস দ্য সানস ভ্যারিং বিহেভিয়ার। এখানে বক্তা আসলে সূর্যের যে বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, বিভিন্ন আচরণ রয়েছে, সেটাকে বর্ণনা করা হয়েছে। অ্যাট টাইমস মানে মাঝে মাঝে, দ্য সান মে বি স্কর্চিং হিট, মাঝে মাঝে সূর্য কিন্তু আমাদের প্রখর কিরণ দেয়, অত্যন্ত গরম লাগে, তো স্কর্চিং হিট মানে প্রখর উত্তাপ দেয়। হোয়াইল অ্যাট আদার টাইমস ইট মে বি কমপ্লিটলি হিডেন ফ্রম ভিউ। আবার দেখা যায় অন্য সময় কি হয়, সূর্য নিজেই লুকিয়ে যায়, কোথায় যে হারিয়ে যায় খুঁজে পাওয়া যায় না, অথবা ছোট্ট একটা মেঘ এসে গোটা সূর্যকে ঢেকে যায়। সেটাই কিন্তু বলা হচ্ছে যে কমপ্লিটলি হিডেন ফ্রম ভিউ, অর্থাৎ চোখের দৃষ্টি থেকে দেখা যায় সূর্যকে আমরা দেখতে পাই না। যে সূর্য একটা সময় আমাদের উপরে স্কর্চিং হট প্রয়োগ করে, অর্থাৎ প্রচণ্ড উত্তাপ দেয় একটা সময়, ঠিক আছে, সেই সূর্য দেখা যায় আমাদের দৃষ্টি থেকে একটা সময় লুকিয়ে যায়। এটাই এখানে কবি বলতে চাচ্ছেন। এরপর হচ্ছে এফ নাম্বার, এফে কি বলা হয়েছে? অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স বাই চান্স অর নেচার চেঞ্জিং কোর্স আনট্রিমড। প্রত্যেক সুন্দর জিনিস পৃথিবীতে তার সৌন্দর্য হারাবে, হঠাৎই হারাতে পারে, অথবা প্রকৃতির ধারায় যা অপরিবর্তনীয়, এটা শাশ্বত কথা। এই লাইনের মধ্যে কবি আসলে কি বলতে চাচ্ছেন একদম ক্রিস্টাল ক্লিয়ার বলতে চাচ্ছেন। দ্য স্পিকার ইজ স্টেটিং দ্যাট all beautiful things will eventually lose their charm either by chance or by the nature of time. কবি এখানে বিবৃতি প্রদান করছে, অল বিউটিফুল থিংস, সকল সুন্দর জিনিস, উইল এভেনচুয়ালি মানে অবশেষে, লুজ দেয়ার চার্ম, তাদের সৌন্দর্য হারাবে, আইদার বাই চান্স, হয় এটা হঠাৎ করে হারাবে, না হয় বাই দ্য নেচার অফ টাইম, তো সময়ের প্রাকৃতিক নিয়মেই আসলে হারাবে, প্রাকৃতিক ধারায় সেটা হারিয়ে যাবে, না চাইলেও সেটা হারিয়ে যাবে, তো সৌন্দর্য চিরকাল থাকবে না, সেটাই কবি এখানে বলতে চাচ্ছেন। এরপর যেটা রয়েছে, বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড নট লুজ পজিশন অফ দ্যাট ফেয়ার দ্য ওস্ট। কিন্তু তোমার চিরশাশ্বত সৌন্দর্য ম্লান হবে না, তুমি যে সৌন্দর্যের অধিকারী সেটাও তুমি হারাবে না। এখানে কবি
আসলে তার প্রেমিকাকে গ্যারান্টি দিচ্ছেন পৃথিবীর যদি সব কিছু সৌন্দর্য হারিয়ে ফেলে তুমি যে সৌন্দর্য অধিকার করেছো সেই সৌন্দর্য কখনোই হারাবে না। কেন হারাবে না সেটাও কিন্তু ব্যাখ্যা পড়ে দেওয়া আছে। আপাতত এখানে আমরা পড়ি এই দুটো লাইনে কবি আসলে কি বলতে চাচ্ছে। দ্য পোয়েট সেইজ দ্যাট হিজ ফ্রেন্ডস বিউটি সারফেসেস দ্যাট অফ আ সামার্স ডে। কবি এখানে বলতে চাচ্ছেন তার যে বন্ধুর সৌন্দর্য গ্রীষ্মকালের যে সৌন্দর্য রয়েছে একটা গ্রীষ্মকালের দিনের যে সৌন্দর্য রয়েছে সেটাকে ছাপিয়ে গেছে, সেটাকে অতিক্রম করে গেছে। আনলাইক থিংস দ্যাট আর কনসিডার্ড ফেয়ার অর বিউটিফুল, আমরা যেটা আনলাইক থিংস মানে যেগুলো ক্ষণস্থায়ী জিনিস, যেগুলো সৌন্দর্য চিরকাল থাকে না, এগুলো কি আমরা অনেক সময় কি বলি যে সুন্দর বলি, বিউটিফুল বলি, ফেয়ার বলি, হুইচ আর সাবজেক্ট টু ডেক্লাইন, যেগুলো আসলে একটা সময় ধ্বংস হবে। ডেক্লাইন মানে কি ধ্বংস হবে, কমে যাবে, ঠিক আছে। হিজ ফ্রেন্ডস বিউটি উইল রিমেইন দ্য সেম ইভেন ইন দ্য ফেস অফ, কিন্তু তার বন্ধুর যে সৌন্দর্য এই মৃত্যুর মুখেও কি থাকবে, একই রকম থাকবে, উইল রিমেইন দ্য সেম, একই রকম থাকবে, সেটা বলা হচ্ছে এখানে। এরপরে হচ্ছে যে নাম্বারে কি বলা হচ্ছে, নো শ্যাল ডেথ ব্রেক দ্য ওয়ান্ডারস টু স্ট্রেট ওয়েন ইটার্নাল লাইন্স টু টাইম দ্য গ্রোস্ট, মৃত্যু ও তার ছায়া কবলে তোমায় কে নিতে পারবে না, কারণ আমি তোমাকে কবিতার শাশ্বত লাইনে স্থান দেবো। আমি একটু আগে বলেছি কবি কেন এত জোর দিয়ে বলছে যে তার প্রেমিকা কখনো সৌন্দর্য হারাবে না। পৃথিবীর যদি সবাই সৌন্দর্য হারিয়ে ফেলে তার প্রেমিকা কখনো তার সৌন্দর্য হারিয়ে ফেলবে না। তাহলে এখানে যে এবং কে এই দুটো লাইনের মধ্যে কবি যেটা বলতে চাচ্ছে সেটা হলো দ্য পোয়েট পার্সনিফাইজ ডেথ অ্যাজ আ ওয়ান্ডারিং এন্টাইটি দ্যাট মুভস রাউন্ড শেড। কবি আসলে এখানে যেটা প্রতিকায়িত করতে চাচ্ছে মৃত্যুকে তিনি একটা বিচরণশীল সত্তার সাথে তুলনা করেছেন, অর্থাৎ প্রতিকায়িত করেছেন, যেটা দ্যাট মুভস রাউন্ড শেড, যেটা তার ছায়াতলেই আসলে বিচরণ করে। দিস কম্পারিজন ইমপ্লাইজ দ্যাট, এই যে তুলনাটা যেটা বোঝাচ্ছে তা হলো দ্য পোয়েটস বিলাভড ইজ অ্যাবভ অল লিভিং বিংস অ্যান্ড ইভেন ন্যাচারাল ফেনোমেনা। যেটা কবি বলতে চাচ্ছেন যে কবির প্রেমিকা আসলে সকল লিভিং বিংয়ের ঊর্ধ্বে, যত মানুষ পৃথিবীতে বেঁচে আছে, যত সৃষ্টি বেঁচে আছে তার সবার ঊর্ধ্বে তার প্রেমিকা, এবং এমনকি প্রাকৃতিক ন্যাচারাল ফেনোমেনা প্রকৃতির যেগুলো অবজেক্ট আছে সেগুলো ঊর্ধ্বে তার প্রেমিকা, ঠিক আছে। এরপরে হচ্ছে so long as man can breathe or eyes can see, so long lives this and this gives life to thee। এখানে যেটা বলতে চাচ্ছে যতদিন মানুষ শ্বাস প্রশ্বাস নেবে আর দু চোখ দিয়ে দেখবে ততদিন এই কবিতা, এই সনেট বেঁচে থাকবে আর তোমাকেও বেঁচে রাখবে। তো কবি এবার ফাইনালি তার প্রেমিকাকে যেভাবে গ্যারান্টি দিচ্ছে যে সে কীভাবে এই পৃথিবীতে বেঁচে থাকবে, এই দুটি লাইনের মাধ্যমে কবি আসলে বলতে চাচ্ছে দ্য পয়েট ইমপ্লাইজ দ্যাট হিজ পোয়েট্রি উইল বি ইটার্নাল। কবি এখানে বোঝাতে চাচ্ছেন তার কবিতাটা হবে শাশ্বত, চিরকাল থাকবে। ইটার্নাল মানে কি শাশ্বত হবে। অ্যাজ এ সার্স, তিনি এইভাবে বিবৃতি দিয়েছেন হিজ বিলাভডস বিউটি, তার যে প্রেমিকার সৌন্দর্য উইল এন্ডর, টিকে থাকবে। অ্যাজ লং হিজ পোয়েম সার্ভাইভ, তার কবিতা যতদিন টিকে থাকবে তার প্রেমিকার সৌন্দর্য ততদিন টিকে থাকবে মানুষের মাঝে। তাই তার প্রেমিকা অর্থাৎ কবির যে প্রেমিকা যে বিলাভড তার মৃত্যু কখনো হবে না। এটাই আসলে উইলিয়াম শেক্সপিয়ার তার এই সনেটের মাধ্যমে যারা পাঠক তাদেরকে বোঝাতে চাচ্ছে। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই সনেটটি, এই কবিতাটি বুঝতে পেরেছো। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, নোটিফাই করবেন।